হ্যাঁ, আমি শ্রেয়সী। তো তোদের আমি আমার নিট জার্নি শুনিয়েছিলাম, তারপরে আমি বলেছিলাম কে কে আমার ইঞ্জিনিয়ারিংয়ের গল্প শুনতে চাস, তো অনেকেই বলেছিলি তোরা শুনতে চাস। তো চল শুরু করা যাক। তবে আমি এইভাবে সেজে গুজে কেন স্টোরি বলতে এসেছি, কারণ আমার যে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, আমি এসে ভাবলাম আমি ভিডিওটা বানাবো, তাই। তো যাই হোক, আমি গল্পে আসি। আমাদের নিট রেজাল্ট বেরোলো, তারপরে তো আমি খুব দুঃখ দুঃখ নিয়ে থাকলাম যে আমার হবে না। তারপরে গিয়ে আমার কাউন্সিলরের সাথে কথা হয় এবং উনি বলেন হয়ে যাবে। তো এই আশায় আশায় রাউন্ড 1 রাউন্ড 2 হয়ে গেল। এবার তখন রাউন্ড 3 রেজাল্ট বেরোয়নি এবং পুজোর আগে আগে মুহূর্ত, এবং আমার সম্পূর্ণ নিট জার্নি বা এই নিট দেওয়া, তার পিছনে আর একজন মানুষের হাত ছিল, সেটা হচ্ছে আমার ছোট পিসি এবং ছোট পিসির মেয়ে মেঘালি। মানে আমার মাঝখানে একবার ব্যাপার হয়েছিল যে যখন আমাদের এই করোনার ব্যাপারটা চলছিল, করোনা করোনা খুব ব্যাপার, পরীক্ষা টরীক্ষা হলো না, তখন আমার মাথায় একবার ভূত ঢালা হয়েছিল, এটা কাজ কর, চাকরি পাওয়ার সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে পাস কোর্সে ভর্তি হয়ে যায়, পাস কোর্সে পর ডিগ্রিটাও তোর হয়ে যাবে, আর এদিকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয়। মানে খুব সুন্দর রাস্তাতে খুব তাড়াতাড়ি জব যাবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন অনেকেই বলবি হ্যাঁ গভর্নমেন্ট জব হওয়া এত ইজি, আমাকে বলা হয়েছিল, বোঝ, আমিও ছোট ছিলাম, তো এটা ক্লাস 12-এর মেয়েকে থেকে বোঝানো হচ্ছে এটা, সেও বলছে হ্যাঁ ঠিক আছে। কিন্তু তার ইচ্ছা ছিল, তার মন মেজাজ খারাপ ছিল, সে কলেজে গেল, অ্যাডমিশন নিল, দিয়েছে আর কলেজে যায়নি, মানে ক্লাসই করেনি, একবারই অ্যাডমিশন নিতে গেছিলো। সেও অনেক একটা অন্য একটা স্টোরি, সেটাও যদি জানতে চাস বলে দিস, আমি সেটাও বলে দেবো। তো এই সমস্ত টাইমটাতে আমার পিসি আমাকে বলে তুই যদি এইসবই করবি মনে করিস, তুই সায়েন্সটা নিয়ে পড়লি কেন? সায়েন্স নিয়ে যখন পড়েছিস তাহলে তুই নিটের জন্য প্রিপারেশান নে না, আর তুই এদিকে থাকিস বলে কলকাতার দিকে এরকম কত নেয় ড্রপ, কোনো ব্যাপার না, নিয়ে নে। তো সেইভাবেই আসা, এরকমভাবে করতে করতে তখন আমার খুব মন খারাপ হয়, আমি পিসিকে জানাই, পিসিকে ফোন করি, পিসি এই ব্যাপার। তো পিসি আমাকে বলে তো তুই এতদিন কী করছিলি, মানে রাউন্ড 1 রাউন্ড 2 অবধি কেন ওয়েট করি, রাউন্ড 3 অবধি ওয়েট করছিস, তোর মতন জায়গায় থাকলে তো আমরা এরকম করতাম না। আমি বেশি আমি কোনো পরীক্ষাই দিইনি, তো আমি কিসে অ্যাডমিশন নেব, কারণ আমি জয়েন্ট দিইনি, আমি নার্সিং দিইনি, আমি অন্য কোনো কোনো এক্সাম দিইনি, কারণ আমার জীবনে ধ্যান জ্ঞান তো নেটই ছিল, ডাক্তারই ছিল। তো তারপরে পিসি বলো ঠিক আছে আমি দেখছি। এবার আমার এক জামাইবাবু আর আমার আর এক দিদি, ওরা না প্রফেসর, তো ওদের সাথে কন্ট্যাক্ট করে, কথাবার্তা হয়, এবং উইদিন 3 days আমাকে ম্যানেজমেন্ট কোটায় মেঘনা শাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন করানো হয়। আমাকে বললো ইসিএ নিবি নাকি সিএসসি নিবি, আমি বললাম দুটোর ডিফারেন্স কি? বললো ইউটিউবে দেখে না। আমি ইউটিউব অন করলাম, আমি কিছুই বুঝলাম না, কারণ এই মেয়েটার মন মেজাজি ভালো নেই, জোর করে তাকে ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়া হচ্ছে, কারণ তার জীবনে তো কিছু করতে হবে, তাকে তো এইভাবে বসে থাকলে হবে না। তো আমি বললাম যা হবে দেখা যাক, যা করবে। এবার ওরা বললো যে ইসির খরচ একটু তুলনামূলক কম ম্যানেজমেন্ট কোটায়, সিএসসি নিয়ে পড়তে গেলে পরে আরও 5 লাখ টাকা বেশি লাগবে। তাহলে ইসি নিয়েই ভর্তি হয়ে যাবে, এবং আমাকে বোঝানো হলো যে সিজিপিএ যদি তোর একটা 9.2 এর কত বেশি থাকে বা 9-এর কিছু বেশি থাকে, তুই চেঞ্জ করে নিতে পারি। তখন মনে হচ্ছে কী আর চেঞ্জ করবো, তারপরে আমাকে বেশি বোঝালো যে দেখ লাইফে সব কিছুই একটা ভালোর জন্য হয়, কোনো কারণে এটা হয়নি, এর মানে এই নয় যে লাইফ শেষ, একটা দরজা বন্ধ হলে পরে অনেক কটা দরজা খুলে, এবং কথাটাও বাস্তব কথা যে একটা দরজা বন্ধ হলে পরে অনেক কটা দরজা খোলে। এবং তুই যদি ইঞ্জিনিয়ারিং কলেজে যাস দেখবি তোর আরও অনেক অপশান রয়েছে, তুই এরপরে গেট দিবি, গেট দিয়ে ভালো জায়গা থেকে এমটেক করবি, তোর কাছে অনেক অপশান আছে, অপশানের কখনো কোনো শেষ হয় না, এবং কখনো নিজে কষ্ট পাস না। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়নি ঠিক আছে, তুই চেষ্টা করেছিস ব্যাস ঠিক আছে। সত্যি বলতে বাকিদের ফ্যামিলির মতন আমার ফ্যামিলি খারাপ ছিল না, আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল, এবং শুধু এই পিসি বলে নয়, আমার অনেক দিদিদের সাথে আমার যখন কথা হয় তারাও বলে যে কোনো ব্যাপার না ঠিক আছে, 3 বছর দিলি তো, এরপরে তুই মানে ইঞ্জিনিয়ারিংটা করে নে, ইঞ্জিনিয়ারিংয়ে মজাও হবে। তো ফাইনালি আমি অ্যাডমিশান নিই, এবং আমার অ্যাডমিশান নেওয়ার পরে কোথাও গিয়ে মনে হয়েছিল হ্যাঁ অন্তত বছরগুলো আর আমার ড্রপ বা নষ্ট এই ব্যাপারটা আর থাকবে না আমার। তো ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশানটা নিই এবং হাসি মুখে বেরোই, তবে আমি জানতাম আমি বাইরে দিয়ে হাসি শুধুমাত্র আমার বাবা মায়ের জন্য, এবং ভিতর দিয়ে তখন আমি খুব কষ্টটা পাচ্ছিলাম। ঠিক আছে, তখন পিসিরা বাবা মাকে বোঝায় যে আজকে বা, এবং আমাকেও বোঝায় যে
দেখ আজকে তুই যতটা রিল্যাক্স ফিল করছিস তুই 1 থেকে 1.5 বছর বাদে যখন আসবে তুই নিজেই খুশি থাকবি, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর মজা হয় এবং কথাটাও ঠিক। তো যাই হোক, এরকম আমার অ্যাডমিশন হলো সেপ্টেম্বরের 28 তারিখ, আর পুজো ছিল অক্টোবরের 3-4 তারিখ করেই হবে। তো আমার ওই টাইমটাতে আমি আর কোনো রুম ঠুম নিই না, তো তখন বাবা কলেজে ফোন করে এবং বলে যে ও তো আর কয়েকদিনেরই ক্লাস আছে, তাহলে ওকে একেবারে পুজোর পর থেকে জয়েন করবে, এবং টিচাররাও রাজি হয়ে যান ব্যাপারটাতে। তো ঠিক আছে, আমি ইসিএ নিয়ে অ্যাডমিশন নিলাম এবং আমার কথা হলো যে আমি পুজোর পরে জয়েন করব। তো পুজোতে অসম্ভব ঘুরেছিলাম, কারণ বাড়ি থেকে তখন সেইবার আমাকে অ্যালাউ করেছিল ঘুরতে দেওয়ার জন্য। মানে আমি প্রচুর ঘুরেছিলাম সেই বছর এবং লাস্টে খুব মজায় মজায় আমি পুজো কাটিয়েছিলাম। তবে মনে কোথাও গিয়ে খারাপ লাগা ছিলই, কিন্তু আর একটা ব্যাপার ছিল, শুধুমাত্র আমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। এইবার ধীরে ধীরে আমার দিন এলো, এবার আমাকে কলেজ যেতে হবে। আমি কলেজ যাই অক্টোবরের 22 তারিখ, 21-22 তারিখ করে, মানে সোমবার থেকে আমি কলেজ জয়েন করি এবং লাস্ট রোববার সেদিনকে আমি বেরোই আমার এক বন্ধুর সাথে, এবং তারপরে আমি মুভি দেখতে গেছিলাম সেই দিন। এবং সেই দিন মুভিতে কী হয়েছিল আমি জানি না, আমি প্রপারলি কেঁদে গিয়েছিলাম যে বাস আমার লাইফের সমস্ত কিছু আশা ভালোবাসা সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি যেখানে যাচ্ছি আমি জানি না আমি কোন জগতে পড়ছি, কারণ আমি একটা টাইমে ম্যাথে অবশ্যই ভালো ছিলাম, কিন্তু লাস্ট 3 ইয়ার্স ধরে আমি ম্যাথসের সংস্পর্শে নেই, আমি কিছু জানি না, আমি কিছু পারবো না, হাউমাউ করে কান্না। আমি কল্যাণীতেই মুভি দেখতে গেছিলাম। কল্যাণী থেকে মুভি থেকে বেরিয়ে আমি ওই কল্যাণী ব্রিজে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছি। আমাকে রীতিমতো সামনে হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, হয়ে যাবে লাস্ট অবধি হয়ে যাবে, হ্যাঁ না হয়ে যাবে তা না হয়ে যাবে, আর হয়ে যাবে। তখন তো আমি উদুম কাঁদতে ব্যস্ত, রাস্তার লোক দেখছে, মানে চাতা বাজে ব্যাপার ছিল। যাই হোক আমি বাড়িতে এলাম, বাড়িতে এসেও কান্নাকাটি করছি, এবং খুব কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। সারা রাত ঘুমাইনি। যাই হোক পরের দিন সকালবেলা আমি আমার গাড়ি এলো এবং আমার সমস্ত জিনিসপত্র নিয়ে, তার আগে আমি রুম বুক করে রেখেছিলাম, মানে আমি কোথায় গিয়ে থাকবো, আমি কলকাতায় ওই 1 BHK নিয়ে থাকতাম আর কি। তার কারণ কি, কারণ আমি যেহেতু পিজিতে থাকলে পারো ওই টাইমে একটা ব্যাপার হতে পারতো, যে আমার যেহেতু সবার তুলনায় আমার এজটা তুলনামূলকভাবে বেশি, তাই আমাকে ওর মুহূর্তে অনেক কথা শুনতে হতে পারতো, কিন্তু আমার মেন্টাল কন্ডিশন ওটা ছিল না যে আমি ওই কথা শোনার জন্য তৈরি। তাই আমার জন্য সেপারেট 1 BHK নেওয়া হয় এবং কলেজ থেকে মোটামুটি 10-12 মিনিটের দূরত্বে। এবং আমি সেখানে যাই, সেখানে গিয়ে আমার সমস্ত কিছু জিনিস নামাই, এবং যেহেতু পুজোর আগে আমার ওই গ্রুপটা তৈরি হয়, আমি পুজোর মধ্যে আমি ওই ইসিএরই একজন মেয়ে অদ্রিতা, আমি তার সাথে কন্ট্যাক্ট করি যে আমি তো লেট অ্যাডমিশন নিচ্ছি, আমি একটু হেল্প করে দিবি। ও তখন বলে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, এবং মেয়েটা সত্যি ভীষণ চিল। তো আমি যখন যাই আমি ওকে কল করি, এবার ওর ক্লাস শুরু হয়ে যাবে বলে ও ক্লাসে ঢুকে গেছিলো, কারণ অ্যাটেন্ডেন্সের ব্যাপার ছিল। আমি যখন প্রথমে গিয়ে বললাম মে কেমন স্যার, স্যারের রিয়াকশন এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ। তো আমি ঢুকলাম এবং আমার ফার্স্ট বেঞ্চটাই ফাঁকা ছিল, আমি ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে গেছি। সারা রাত কেঁদে গেছি, মুখ ফোলা চোখ ফোলা স্বাভাবিক ব্যাপার। টিচারটা ওখানে কিছু পড়া বোঝাচ্ছিল, আমি মানে ঠিক অ্যাঙ্গেলটা এরকমই ছিল। স্যার কিছুক্ষণ বাদে আমাদেরকে তাকে বললো নতুন, আমি বললাম, তখন বললো এতদিন কী করছিলে, আমি বললাম ওয়েট, মানে কাউন্সিলিংয়ের সত্যি ওয়েট করছিলাম, মানে আমি ওই মধ্যে কী বলবো আমি জানতাম না, আমি বলেছিলাম ওয়েট। স্যার বললো যা যা হয়ে গেছে বাকিদের থেকে দেখে নিস, ঠিক আছে। দিয়ে বসে গেলাম, আমার নাম জিজ্ঞাসা করা হলো এবং আমার রোল নাম্বার হলো লাস্ট রোল নাম্বার 63। তো হলো, এবং সেই ক্লাসের যে মেয়েটি সিআর ছিল ইশিকা, তার সাথে আমি কথা বললাম যে কী হয়েছে না হয়েছে। ইশিকা আর বাড়ি ওরা দুজন ছেলে, মানে ওরা দুজন আর কি সিআর ছিল। তো ইশিকার সাথে আমার কথা হলো, ফিমেল সিআরের সাথে। দেন তারপরে আমি চুপ করে রয়েছি এবং ইশিকা আমার পাশে যখন বসেছিল ও দেখছিল প্রত্যেকটা ক্লাস হচ্ছে এবং আমার চোখ দিয়ে জল চলে আসছে। দেখ নর্মালি আমরা নিটের সময় মেকানিজম করে থাকি কেমিস্ট্রি, মানে বিভিন্ন রিয়াকশানের কেমিস্ট্রিতে, সেই ক্লাসগুলোই আমি ওখানে বসে বসে করছি। আমি জানি ওগুলো কী হচ্ছে, হয়তো আমি উত্তর দিতে পারছি আমি জানি, কিন্তু তাতেও খুব খুব কষ্ট হচ্ছে।
এবং সবার কাছে খুব অবাক ব্যাপার যে নতুন মেয়ে এতদিন পরে কেন। তো সেদিনকার ফার্স্ট ডে আমার কলেজ মোটামুটি এইভাবেই শেষ হলো। তো বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা জানতাম না কখন কলেজ শেষ হয়। বাবাকে ফোন করলাম, তো বাবা আমাকে যখন আনতে যায় এবং মোটামুটি 3টের দিকে আমাদের ছুটি হয়, তখন আমার জন্য বাইরে ইশিকা দাঁড়িয়ে রয়েছে। ইশিকা বলছে, এতদিন বাদে তুই। এবং আমি ওর সাথে কথা বলি। কথা বলতে বলতে ও জানতে পারে যে আমি নিটের জন্য ট্রাই করতাম এবং আমি ওদের থেকে এতটা বড়, এবং ও ব্যাপারটা অবাক হয়ে যায়, সত্যি আমি এতটা বড়। যাই হোক, এই বলতে বলতে আমার বাবা চলে আসে, আমি বাবার সাথে যাই। আমি রুমটাতে ঢুকি এবং রুমে ঢুকে খুব হাউমাউ করে কেঁদেছিলাম, মানে চিল্লিয়ে মিল্লিয়ে কেঁদেছিলাম। এবং সেই দিনকার নাকি আমি পরে শুনেছিলাম যে আমার যে বাড়ির মালিক, তার মনে হয়েছিল সে আর কি অন্য একজনের রুমে গিয়ে বলেছিল আমাদের বাড়িতে একটা পাগল মেয়ে ভাড়া এসছে, সাইকো মেয়ে ভাড়া এসছে। হ্যাঁ, আমি সাইকো মেয়ে ভাড়া এসছে। তো এরকম ব্যাপারটা বলে। তখন আমি জানতাম না, কিন্তু মন মেজাজ খারাপ ছিল, খুব কান্নাকাটি করেছি। পরের দিন আবার কলেজ, এবং আমার বাড়ির মালিক একজন পুলিশে কাজ করতেন। যাই হোক, সেসব বাদ দিলাম। তো নেক্সট আমি আবারও কলেজ যাই। মন মেজাজ খারাপের মধ্যে ওই যে সব নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আশায় আমি এগোতে থাকি। কলেজে যখন গেলাম, তো আমাদের কেমিস্ট্রি ল্যাব ছিল। কেমিস্ট্রি ল্যাবে গিয়ে আমি জানতে পারলাম যে আমাকে অ্যাপ্রন পরে ওখানে ঢুকতে হবে। তো একটা কথা বল, একটা মানুষ যে ভেবে এসছে সে অ্যাপ্রন, স্টেথোস্কোপ, পেশেন্ট, ক্যাডাভার, সমস্ত কিছু, সেই মানুষটা অ্যাপ্রনই পড়বে, ল্যাবেই ঢুকবে, কিন্তু সেটা এমবিবিএসের জন্য নয়, ইঞ্জিনিয়ারিং কলেজে। হতে পারে খুব সিম্পল একটা কথা, বাট যে ওই মুহূর্তে দিয়ে ফেস করেছে সে জানে তার কতটা বুক ফেটে কান্না পায়। যাই হোক, আমি খুব শান্তভাবে ঢুকলাম এবং অলরেডি অনেক কটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে, যেহেতু অনেক দিন আগে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। টিচার আমার সাথে কথা বলছেন এবং স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আমি এত পরে কেন, বা আমি এই কলেজে এত দূরে কেন অ্যাডমিশন নিয়েছি, আমি তো কাছাকাছি কলেজেও অ্যাডমিশন নিতে পারতাম। এবং অনেক আবোল তাবোল কথাবার্তা আমাকে প্রশ্ন সম্মুখীন করে। সেদিনকার স্যার আমার উপর খুব মানে রেগে মেগে কথাবার্তা বলেছিলেন। তবে এটুকু আমি বলবো, যে দিনকার আমি সিলেকশন পেয়ে ওনার কাছে গিয়ে আমি গেছিলাম, সেই দিন বোধহয় উনি সবচেয়ে বেশি ওই কলেজের খুশি হয়েছিলেন। মানে সত্যি কথা বলছি, খুব খুশি হয়েছিলেন উনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এইভাবে আমার কলেজটা চলে, এবং কলেজের মধ্যে কিছু জিনিস যেগুলো আমি ফেস করেছি সেগুলো এবার আমি বলতে চাই। যেমন আমাকে আমার এক বন্ধুই, রৌনক বলে ছেলেটা, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কখনো বোর লাগেনি, আমি এত বছর ধরে চেষ্টা করেছি বা এই জাতীয়, এবং এই সমস্ত জিনিস আরও অনেকে বলেছিল। আমি রৌনক নামটা কেন নিলাম, কারণ সে ওই সময় বাচ্চা ছিল, আমি মানছি। 18 বছর বয়স, আমার থেকে সে ছোট, আমি মানছি, তবে এতটাও বাচ্চা সে ছিল না। এবং আমি মেনে নিলাম ওই বয়সটাতে সে ছোট ছিল, এবং সে এখন সেকেন্ড ইয়ারে পড়ে। রিসেন্টলি আমার টেলিগ্রামে একজন আমারই বন্ধু মেসেজ করে যে দিদি, আমার কাছে তোমার কাছে জিআরজি স্যারের ভিডিওটা আছে। এবার আমি ওকে বলি, দিদি নয়, আমি তোর ব্যাচমেটই, হ্যাঁ আমার কাছে আছে। এবার এটা নিয়ে আমি এমনি মজা করে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দিদি বলেছে, এবং সেও সেকেন্ড ইয়ারেই পড়ে। এবং তার পরিপ্রেক্ষিতে সে আমাকে উত্তর দেয়, দিদি তো মানে ওর মাথা থেকে এখনও এই ব্যাপারটা বেরোয়নি। তো তখন আমি যদি নিজেকে ঠিকভাবে ওকে না মানাতে পারতাম, লাইক আমি যেমন মনে করেছি ও মানসিকভাবে বিকলাঙ্গ, মানসিকভাবে বিকৃত, ওর বুদ্ধির বিকাশ ঘটেনি, তাই ও যা ইচ্ছা বলুক, ভগবান ওর মঙ্গল করুক, ভগবান ওর বুদ্ধির বিকাশ ঘটাক। ঠিক এইভাবে যদি তোরা যারা ফেস করছিস, তোরা যদি না এগোতে পারিস এটা ভেবে, তাহলে তোরা এগোতে পারবি না, বিশ্বাস কর। যাই হোক, সেও আমার খুব ভালো বন্ধু, আমার ছোটো ভাইয়ের মতো। কী হয়েছে, বোকা তো, এরকম অনেকেই বলবে। তাছাড়া আরও অনেক আমার ওখানে কলেজে ছোটো ছোটো বোকা বোকা ভাই রয়েছে। যেমন ওদের একটা ব্যাপার কিছুজনের মধ্যে ছিল যে ওর সাথে কথা বলিস না, ও আমাদের থেকে বড়, মানে বেসিক্যালি বড় তো কত বড়। তো এরকমভাবে অনেক কিছু চলে, দিয়ে আমাদের একটা কমিউনিকেশনের ক্লাস হতো।
তো কমিউনিকেশনের ক্লাসে না কী হতো, আমাদের যে এত কটা স্টুডেন্ট গ্রুপ 1 গ্রুপ বি হতো, তো একদিনকার গ্রুপ 1-এর ক্লাস হতো আর একদিন গ্রুপ বি এর ক্লাস হতো। তো আমি ছিলাম গ্রুপ বিতে। গ্রুপ বি এর মধ্যেও দুটো গ্রুপ ডিভাইড করে দেওয়া হতো এবং ডিবেট করা হতো। এবং ওই ডিবেটে আমাদের যে টিমটা ছিল সেই টিমে যখন আমাকে নেওয়া হয়, সবার মুখের একটা ব্যাপার ছিল কি, মানে ও নতুন স্টুডেন্ট, তো ওকে টিমে নিয়ে কী হবে, এরকম ব্যাপার ছিল। এবং ডিবেটে মোটামুটি আমিও ভালো রকম পার্টিসিপেট করেছিলাম এবং ম্যাম লাস্ট বলেছিলেন যে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি শ্রেয়সীর পারফরমেন্সে, বিকজ আজ শ্রেয়সীর সেকেন্ড ডে ইয়া থার্ড ডে ক্লাস ছিল, কিন্তু শ্রেয়সী এত বেশিভাবে ইনভলভ হয়েছে এবং ম্যাম খুব খুশি ছিলেন এবং সমস্ত কিছু সেই দিনই ধীরে ধীরে সমস্ত কিছু কোপ আপ হতে শুরু করে। তবে আমি এটা বলবো যে যারা এখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিস, কোনো কারণে মেডিকেল কলেজে না পেয়ে, এরকম অনেক মানুষ থাকবে তোকে নিচে টানার জন্য। তারাও কিন্তু জীবনে এমন কিছু করে নেয়নি, তারাও কিন্তু মানে নর্মাল তোর কলেজে ভর্তি হচ্ছে, তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়নি, কিন্তু তাদের মনে হচ্ছে তারা যেহেতু বাচ্চা তাই এরকম কথা বলতে পারে। তাদের মানসিকভাবে বিকলাঙ্গ ভেবেই তোকে এগোতে হবে জীবনে, কারণ পিছনে টানার লোক তুই অনেক পাবি। আবার সেম অ্যাজ আমি আমার মেঘনাথ সাহা কলেজে এমন কিছু বন্ধু পেয়েছি, যেদিনকার আমি বললাম যে আমার সিলেকশন হয়ে গেছে, আমি আর আসবো না, আয়েশা বলে আমার যে ওই কলেজের বেস্ট ফ্রেন্ড, ও বললো তুই তো চলে যাবি, আমি এখানে কী করবো। মানে ও হিন্দিভাষী, ও ও প্রচুর কেঁদেছিল সেই দিন। ইশিকা যার কথা বলছি, সে আমার সাথে কথা পর্যন্ত বলতে আসেনি, বলছে তোকে আমি সেদিনকার দেখলে পরে আমি প্রচুর কেঁদে দিতাম, আর আমি চাইনি তোর এই খুশির মুহূর্তে তুই কেঁদে দিস। সে আমাকে খুব ভালো মতন একটা উইশ করেছিল বাড়িতে আসার পরে। আমার ইঞ্জিনিয়ারিং লাইফে আমি সবচেয়ে ভালো ফ্রেশার্স কাটিয়েছি, প্রচুর মজা করেছি। ইঞ্জিনিয়ারিংয়ের ওই 1 মাস 11 দিন আমার কাছে একটা খুব বড় মজার পার্ট ছিল। তারপরে ছিল কলেজের একবার পিপিটি প্রেজেন্টেশন, আর আমি তো ছিলাম ভগা একদম, তো ঋষিতোষ বলে হেল্প করে দিয়েছে। এবং কলেজের এখনও কিছু কিছু প্রবলেমের ঋষিতোষ, বারিশ, আয়েশা, এদেরকে যে কোনো মুহূর্তে আমি কল করতে পারি এবং ওরা প্রচুরভাবে হেল্প করে দেয়। হয়তো কিছু কিছু স্টুডেন্টসদের সাথে আমার এখনও পর্যন্ত এমন কানেকশন, তখন হয়তো অত ভালো গল্প হতো না, এখন যত ভালো কথাবার্তা হয়। আমি CA3 এক্সামের দিয়েছি কিছু না পড়ে, এবং আমি ইঞ্জিনিয়ারিং কলেজে CA3 এক্সামে সবাইকে চিটিং করা শিখিয়েছিলাম, কী করে চিটিং করা যায়, কিন্তু তার আগে অবধি আমি সেভাবে কোনোদিনও চিটিং করিনি। তো প্রচুর মজা করেছি। এবং আমি CA3 এর যখন লাস্ট পরীক্ষা দিলাম, আমার সেদিনকারই রেজাল্ট বেরোনোর কথা ছিল, এই রাউন্ড 3 এর, স্টে ভ্যাকেন্সি। তো আমি ওদেরকে বললাম যে মনে হয় আমার সিলেকশন হয়ে যাবে, আজকেই আমার শেষ কলেজ। একটা আমার বন্ধুর এরকম, তুই এটা বলছিস, মানে এরকম একটা ব্যাপার ছিল। বাট সত্যি আমার কাছে ওই একটা মাস 11 দিন খুব ইম্পর্টেন্ট ছিল। আমি একটা মফস্বলের মেয়ে হয়ে ওই কলকাতায় যাওয়া আমার কাছে প্রথম ব্যাপার ছিল, খুব নতুন নতুন ব্যাপার ছিল। অত বড় রুবির সামনে দিয়ে ট্রাফিক ক্রস করা থেকে শুরু করে নিজের ডেসপারেট হয়ে যাওয়া, যেই মেয়েটা চুপ করে থাকতো সেই মেয়েটা কথা বলতে শেখা, যেই মেয়েটা কখনো নিজের প্রয়োজনটা বলতে পারতো না সেই মেয়েটার নিজে দাঁড়িয়ে থেকে কথা বলা যে হ্যাঁ আমার এটা দরকার, হ্যাঁ এটাই এটা, মানে সত্যের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারতো যে কোনো পরিস্থিতিতেই। সবটা আমাকে ওই 1 মাস 11 দিন শিখিয়েছে। তাই আমার জীবনের ওই 1 মাস 11 দিন জীবনের সেরা একটা সময়, সেরা একটা গল্প। তো আমি কোনোদিনও এটাকে ভুলতে পারবো না, না আমি কোনোদিনও ভুলতে চাই। আর তোরা যারা যারা ইঞ্জিনিয়ারিং করছিস খুব মজা করে কাটাস। তবে হ্যাঁ, কোথাও গিয়ে আমার লাস্টে মনে হয়েছিল আমি ইঞ্জিনিয়ারিং না নিয়ে হয়তো আমি ল নিয়ে পড়লে পরে বেশি খুশি হতাম। তো তাই আমি আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম যে তোরা কী করবি সেটা ভেবে চিন্তে নে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে এই কন্ডিশনে ভেবে চিন্তে নেওয়াটা একটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো সবার মাথাতে ফার্স্টেই আসে ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, আমার ইঞ্জিনিয়ারিং স্টোরি এটাই ছিল। আর এই মুহূর্তে কোনো গল্প আমার মনে পড়ছে না, যদি কোনো দিন আবার কখনো মনে পড়ে আমি নিশ্চয়ই। চল টাটা, গুড নাইট, ভালো থাকিস। আর হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ারিং কলেজে পিপিটি থেকে শুরু করে ওই ড্রয়িংয়ের জন্য ড্রয়িং যে শিট, তাছাড়া ইনস্ট্রুমেন্ট, তাছাড়া ধর ওই বাড়ির প্রজেক্ট, সমস্ত কিছুর জন্য তোরা যারা যারা হেল্প করেছিলি সবাইকে থ্যাংক ইউ। তো আর সত্যি আমি যদি কারোর নাম বলতে ভুলে যাই তো আই এম রিয়েলি সরি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে না।
ঠিক আছে চল। সিএসসির এক্সাম দিয়ে যেই দিন আমি বাড়িতে আসি সন্ধেবেলা আমার স্টে ভ্যাকেন্সির রেজাল্ট বেরোয় এবং আমার অ্যালটমেন্ট লেটার আসে এবং এইভাবেই আমার ইঞ্জিনিয়ারিং থেকে এমবিবিএসের জার্নি শুরু হয়। আর হ্যাঁ, কেউ যদি তোকে পিছনে টানে, কেউ যদি বয়সের জন্য তোকে খোটা দেয়, তোকে মানসিক বিকলাঙ্গ আর বাচ্চা বলে বেছে দেবে।